বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি সাহেবকে বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি সাহেবকে মঞ্চে আহ্বান করছি বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলামা জনতা ঐক্য পরিষদ আয়োজিত অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ উলামা জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে আজকে সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধার আবার স্নেহেরও মুফতি হারুন ইজহার সাহেব, সংগ্রামী মুফতি সাহেব, মধুপুরের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহে, ধন্যবাদ ক্ষমা প্রার্থী, আমাদের জেনারেল সাহেবরা আছেন, তাদের দিকে জাতি তাকিয়ে আছে, আমাদের মুরব্বী আছেন, অন্যান্য মুরব্বীরা আছেন, সবাইকে আমি সম্মান জানিয়ে আপনারা আলেম ওলেমা, ছাত্র সমাজ, ইসলামী মূল্যবোধের নিশান বরদার পতাকাবাহী যুব সমাজ, আপনাদের সবাইকে সম্মান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করব। আমি ইতিহাসে যাব না, যেহেতু বলা হয়েছে আমাদের পরবর্তী চ্যালেঞ্জ। আমি ভুলে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, মুফতি সাহেব যে আইনি সহায়তার প্রক্রিয়া শুরু করেছিলেন সেই প্রথম সভাতে আমি ছিলাম। আমার আল্লাহর মতো সৌভাগ্য হয়েছে একটা প্রতীকী অনুদান দিয়ে অংশগ্রহণ করার। আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম, আমি যেহেতু আইন পেশার শীর্ষে থাকার আল্লাহ তৌফিক দিয়েছেন আপনাদের দোয়ায়, আমি আমার চেম্বার, আমার সহযোগীদেরকে নিয়ে আলেম ওলামারা যারা জেল খাচ্ছেন তাদেরকে মুক্ত করার জন্য আইনি যুদ্ধ আমি বিনা পয়সায় করব, আমি বলেছিলাম। কিন্তু আমার দুঃখ, অন্তত সপ্তাহে একটা করে তো ফাইল করতে পারতাম, আমার কাছে একটা ফাইলও আসেনি, ক্ষমা করবেন। তো সামনে যদি আমার কাছে ফাইলগুলো আসে, কামিয়াব করার মালিক আল্লাহ, দোয়া করার মালিক আপনারা, চেষ্টা করার মালিক আমি। আল্লাহ নিশ্চয় রাজি হবেন, কোন সরকারের ক্ষমতা থাকবে না আমাদেরকে জেলে রাখার জন্য। আল্লাহুম্মা আমিন। আমার একটু পরিচয় দেওয়া উচিত, আমার তো দাড়ি রাখি নাই, তো আমি আপনাদের সাথে কি করে রাখবো ইনশাল্লাহ। তো আপনাদের সাথে একটি করে আমার একটু রাজনৈতিক পরিচয় একটু সত্যি দেওয়া উচিত। আমি জাতীয়তাবাদী যুব দলের সাবেক আইন বিষয়ক সম্পাদক, অনেক বছর আগে, 25 বছর আগে। তারপরে আমি তো আইন পেশায় ছিলাম, সে কারণে যুব দলের আইন বিষয়ক সম্পাদক ছিলাম। পরবর্তীতে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আওয়ামী চক্রান্তের পরিপ্রেক্ষিতে আমি মামলায় জয়লাভ করে বিজয়ী দিবসে আল্লাহর রহমতে পদত্যাগ করেছি, ইস্তফা দিয়েছি আবার রাজনীতি করার জন্য। এবং সেই প্রক্রিয়ায় এই জুলুমবাজ সরকারের হাতে যখন আমার ফটিকছড়ির ভোজপুর, আপনারা জানেন সেই সময় ভোজপুরে যে অভ্যুত্থান হয়েছিল, যে বীরত্ব দেখাইছিল আমাদের ইসলামী যুব শক্তি, তাদের আমি শত শত জামিন নিয়েছি সেই আওয়ামী আমলে। এবং পরবর্তীতে শাপলার অভ্যুত্থান আমার মানুষকে, বিবেককে নাড়া দিয়েছে। আমাদের জুনায়েদ বাবুনগরী সাহেবের মুখ্য আইনজীবী হিসাবে আমি জেহাদে অবতীর্ণ হওয়ার সুযোগ পেয়েছি।
উনি অনেক দোয়া করে গেছেন আমাকে, আলহামদুলিল্লাহ। মহিবুল্লাহ বাবুনগরী সাহেব, মৌলানা জমিরুদ্দিন নানুপুরি সাহেব, এদের আমি অত্যন্ত আপন হওয়ার সুযোগ পেয়েছি আমার আব্বার কারণে। আমার আব্বা সাবেক রাষ্ট্রদূত অ্যাডভোকেট মোহাম্মদ ফয়েজ, তিনি এই আকিদার একজন নিশান বরদার ছিলেন। পটিয়ার মুফতি সাহেবকে এনে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে ওয়াজ মাহফিল করা হতো। তখন থেকে আমার হৃদয়ে, আমার রক্তে, আমার রোমটুকে ইসলামী মূল্যবোধ, শিশু বয়সে বাপের করে বসে ওনাদের কথায় কিছু বুঝেছি, কিছু বুঝি নাই, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার বুঝেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুঝেছি। ওটার থেকে আমার হৃদয়ে একটা ইসলামকে জানার, বুঝার, ইসলামের জন্য যারা আলেম, যারা জেহাদি, তাদেরকে বুঝার এবং তাদেরকে সম্মান করার। নিজে যা করতে না পারি, আপনাদেরকে সম্মান করতে আমার বাবা শিখিয়ে গেছে, আমাদের পূর্বপুরুষরা শিখিয়ে গেছে। আপনাদেরকে ভালোবাসতে, সম্মান করতে, আপনাদেরকে অনুসরণ করতে শিখিয়ে গেছে। সেখান থেকে আজকে এখনো আপনাদের সাথে আছি। এবং মুফতি হারুন ভাই, হারুন আমার নাতি, তো হ্যাঁ নাতিন জামাই, তো ভাই বলতে পারি। তো আরেকটা কথা বলি, এই যে আমাদের পরিবারগুলোতে ছোট থাকতে যে বাপ মার ইসলামের প্রতি বাচ্চাদের একটা আকর্ষণ করা একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে, সেটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি। আমার বাবা আমাদের দুই ভাইকে কোরআন শরীফ পড়ার জন্য আলিফ বে তেসে, তখন তো বাত আসা ছিল, আলিফ বে তেসে বলতাম, অতটুকু আমাদের মুখে বিসমিল্লাহ করে পড়ানোর জন্য সুলতান আহমদ নানুপুরি সাহেবের মতো এরকম পীর মাশায়েখকে আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে নেয়। আমাদের তো এলাকার মসজিদের ইমাম সাহেব পারতেন। আমার বাবা হাই স্কুলে শখ করলেন, ইসলামী জজবাত কতটুকু হলে চিন্তা করেন যে আমার বাচ্চাদেরকে চট্টগ্রামের সর্বশ্রেষ্ঠ আলেম, সর্বশ্রেষ্ঠ জেহাদিকে নিয়ে আমি পড়াবো। সুলতান আহমদ নানুপুরি সাহেবের মুখের জবানের সাথে আমাদের জবান মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আমি পড়েছি, আমি আলেফ বে তেসে পড়েছি। তো এই জন্য আমার হৃদয় উদ্বেলিত হয়। এই জন্য বলছি, আলেমদেরকে মুক্ত করার জন্য যা করতে হয় আমার শক্তি আল্লাহ যদি তৌফিক দিয়েছে, দোয়া করে আমাদের তৌফিক বাড়িয়ে দেয়, যদি আমি করবো। আমি আবার দ্বিতীয়বার ঘোষণা দিলাম, ওই মিটিং করে আজকে আবার ঘোষণা দিলাম ইনশাআল্লাহ। আপনারা একটা জিনিস বলতেছেন বারবার, বিপ্লব বিপ্লব। আমি একটা জিনিস বুঝে গেছি, আসলে অভ্যুত্থান হয়েছে, আপনাদের হৃদয়ে যে আকাঙ্ক্ষার বিপ্লব সেটা হয় নাই। সে বিপ্লব আল্লাহু আকবার শুরু হচ্ছে। ছাত্রদের নেতৃত্বে যেটা হয়েছে সেটা বিপ্লব হয় না। আমরা পরে বুঝতে পারলাম কখন, যখন বুঝলাম যে আসলে এটা কোনো ম্যানিফেস্টো ছিল না। প্রত্যেক পৃথিবীর যে কোনো দেশে যে বিপ্লবগুলো হয়েছে একটা ম্যানিফেস্টো, একটা পরিকল্পনা আছে। আমরা এই সিস্টেমকে পরিবর্তন করে এই সিস্টেম আনতে চাই, এটা কায়েম করতে হবে। রাশিয়ায় বিপ্লব হয়েছিল, আমার ভাই সাংবাদিক ভেবে চলে গেছে, রাশিয়ায় বিপ্লব হয়েছিল বুর্জোয়াজি এগেইনস্ট প্রলেতারিয়েট। বুর্জোয়াজি হচ্ছে রাজা, জারের, রাজা বাদশাদের তাবেদারি, সুবিধাভোগী বুর্জোয়া শ্রেণী। এখন আমরা যার, আপনাদেরকে বাদ দিলে আমরা এখন আমার মতো মানুষরা রাজনৈতিক দল এবং সরকারের সুবিধাভোগী তর্কীবাহক। আমরা, আপনারা জেহাদি। আমার মতো মানুষের তর্কীবাহকরা আমরা বিভিন্ন পদে যাই, তাদেরকে হটিয়ে প্রলেতারিয়েট মানে হচ্ছে শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার একটা বিপ্লব ছিল। আমাদের এই ছাত্রদের নেতৃত্বে একটা ছোট কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নিল। তখন দেশের যারা আজকে, তার আগে থেকে শাপলার সময় থেকে শুরু করে এই যে 2008 সালের পর থেকে মানুষের যে একটা প্রতিবাদ, আকাঙ্ক্ষা, স্বৈরাচারকে মুক্ত করার জন্য আকাঙ্ক্ষা, তখন দেখলো যে আসলে তো এটা আমার বাচ্চাদেরকে মারতেছে। এতদিন তো আমাদেরকে মারছে, এখন বাচ্চাদেরকে মারতেছে। সেটা কোনো দল মত এবং কোনো পরিকল্পনা ছাড়াই মানুষ নেমে গেছে, কোনো বৈপ্লবিক প্ল্যান ছিল না। তখন লাস্টে কি আসলো, ছাত্রদের যে ছোট্ট জিনিসটা সেটা জনগণের দাবিতে পরিণত হয়, সেটা হলো এক দফা এক দাবি। এই জুলুমবাজকে সরাতে হবে, ভারতীয় দাবিদার জুলুমবাজকে, হাসিনাকে এবং আওয়ামী লীগ সবকে হলে মানুষের যারা, যাদের মানুষকে যারা ইনসাফ দিবে,
মানুষের জন্য যারা কাজ করবে সেরকম মানুষদেরকে নির্বাচিত করে আমরা আনতে হবে। এ ধরনের আর নেতৃত্ব আমরা চাই না। এটাই ছিল সাধারণভাবে কমন ইচ্ছা। আর আলেম ওলামাদের হৃদয় ছিল এই দেশের, এই উপমহাদেশের সর্বনিকৃষ্ট ইসলাম বিরোধী এই হাসিনাকে ফেলতে হবে, পরে চিন্তা পরে করা যাবে, এর হাত থেকে মুক্ত হবে। আমি কি মিথ্যা কথা বলছি? তারপর আমাদের ইসলামী আন্দোলন, আমাদের খেলাফত আন্দোলন আগানোর চিন্তা করা যাবে, আগে এগিয়ে ফেলো। তাহলে কি হলো? ফেলা হয়েছে। কেউ কেউ হতাশ হয়ে কক্সবাজার চলে গেছে, কেউ এখানে, কারণ ম্যানিফেস্টো ছিল না। হঠাৎ করে ক্ষমতার স্বার্থে সবাই ক্ষমতার ভাগাভাগিতে হতাশায় আসে। কেউ স্পেন যাবে, কেউ আমেরিকা যাবে, কেউ রাশিয়া যাবে, কেউ কক্সবাজার যাবে। এটাই তো হয়, ঐক্য না থাকলে, একটা ম্যানিফেস্টো না থাকে। সুতরাং আজকের এই আলোচনাটা নাই ভাই, অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ অত্যন্ত সময় উপযোগী একটা বিষয়। আমাদের চ্যালেঞ্জটা 20-30 টাকা আছে, ওই দিনে উঠাই নিলাম। উলামা জনতার সম্মিলিত আকাঙ্ক্ষা কি? না না, অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে এই অভ্যুত্থানকে কেন্দ্র করে ইসলাম বিরোধী এবং পশ্চিমতোষক একটি বা দুইটি বা একাধিক প্ল্যাটফর্মের উত্থান এবং তাদের দ্বারা দেশের বিষয়গুলি নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে বিএনপি নির্বাচন চায় নিজেদের অবস্থান আসার জন্য। জামাত এবং অরেজিস্ট্রিকৃত একটা দল, ত্যাগীদের দল এনসিপি চায় সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে বর্তমানে যে ক্ষমতার একটা আবহে তারা আছে সেটা প্রলম্বিত করা এবং সংস্কারের, কিন্তু এর অভ্যন্তরে কি হয়ে যাচ্ছে, সংস্কারের নামে অপসংস্কারের কিছু বিষয় আজকে যে বক্তৃতা আপনারা জানলেন, আমি শুনলাম, এরকম শত শত অপসংস্কার হয়ে যাচ্ছে যেগুলো দীর্ঘমেয়াদীভাবে বাংলাদেশের মানুষের ইসলামিক মূল্যবোধের বিরুদ্ধে শেকড় গেড়ে যাবে। সুতরাং ভাইরে, নির্বাচন চাই না এসব নিয়ে আমরা বিভক্ত হওয়ার দরকার নেই। এদেশের মানুষ সবসময় ভুল করে না। আজকে যদি আপনারা শক্তিশালী থাকেন, আপনাদের এই বিপ্লব যেটা ভিতর থেকে শুরু হয়েছে চলমান থাকে, যে দলই আসুক, আপনারা তো সিট ভাগাভাগি চান না। আপনারা চান ইসলামী মূল্যবোধে দেশটা চলবে, খেলাফত তারপরে আসতেও পারে। কিন্তু ইসলামী মূল্যবোধ চালানোর জন্য যে দলই আসুক, যে নির্বাচন করুক, তাকে আপনারা আপনাদের ঐক্যবদ্ধ শক্তি দ্বারা ইসলামী মূল্যবোধ থেকে যেন সেই সরে না যায়, ইসলামী মূল্যবোধের কোন বিদেশি দাবি যেন সেই দল অ্যাকসেপ্ট না করে, বরঞ্চ ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দিকে আগাইতে বাধ্য হয়, সেই চাপ সৃষ্টি করার শক্তি আপনারা। কারণ আপনারা শিখ চান না, আপনারা জেহাদি। এই মনোবল যদি থাকে, অন্য সব ইসলামী দল, অন্য সব ইসলামী দল শিখ চায়। এই জন্য আপনাদের সাথে আমি কমফোর্টেবল, আরাম পাই, রুহ শান্তি হয়। তো আমরা যদি কখনো সিট পাই, আমাদেরকে চাপের মধ্যে রাখবেন এবং আদায় করে নেবেন। তো এখন আমি বক্তব্য শেষ করে দেব। এই যে সবার কথা শুনলাম, জেনারেল সাহেবের সাথে আমি আরো উজ্জীবিত হয়েছি। আপনাদের সাথে সব ফ্যান্টাস্টিক, দারুণ বক্তব্য রাখছে, অনেক কিছু শিখলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি মনে করি এই যে সংস্কার, এই যে বলেছে, এসব শুধু দুঃখ প্রকাশ করলে তো হবে না। আমাদেরকে এই, আপনাদের পরিষদের নাম জানিছি, উলামা জনতা, দারুণ একটা নাম, উলামা জনতা ঐক্য পরিষদের। প্রথম আমি বললাম যেটা আইনি সহায়তা সেল, আইনি সহায়তা সেল। কাজের কথা বলতেছে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনাভাবে আগাইছে, পাগলামি করে নাই, আবেগ দ্বারা চলে নাই।
যেখানে পারে নাই আল্লাহর সাহায্য চাইছে, কিন্তু হেকমতের সাথে বীরত্বের সাথে আগেছে। আমাদের হেকমত হবে আইনি সহায়তা সেল। আজকে যেসব আলোচনা হয়েছে যে এই বর্তমানে যে সরকারের সংস্কার চলতেছে, এখানের ভিতরে এই সংস্কারের ভিতরে আমরা যেমন বাচ্চাদেরকে ট্যাবলেট খাওয়ানোর জন্য উপরে মধু মেখে দিই, মধুমাখিয়া অন ইসলামী মূল্যবোধ বিরোধী সংস্কার, মধুমাখিয়া সেই ট্যাবলেট আমাদেরকে খাওয়াই দেওয়া হচ্ছে। আজকে বুঝতে পারলাম অনেক এই অধ্যাপক সাহেবদের বক্তব্য থেকে, তারা আমাদের কি করতে হবে, সংস্কার রিসার্চ এন্ড অ্যাকশন কমিটি করতে হবে। যারা জ্ঞানী ব্যক্তি আপনারা বক্তব্য রাখছেন, আপনারা রিসার্চ শেয়ার করেন, সংস্কারের কোথায় কোথায় ইসলামী মূল্যবোধ ধ্বংস করার পতিতবৃত্তি সহ এলজিবিটি সহ কোথায় কোথায় ঢুকে দেওয়া হচ্ছে চিহ্নিত করেন, এগুলোর বিরুদ্ধে অ্যাকশন ও পরিবর্তন